রামায়ণে রয়েছে লঙ্কা কাণ্ডের কথা। আর এই লঙ্কা কাণ্ডের অর্থাৎ রামায়ণের লঙ্কা কাণ্ডের মূল বিষয়ই হল রাবণ বধ। কিন্তু আরেক লঙ্কা কাণ্ড রয়েছে যাকে বলা হয় দ্বিতীয় লঙ্কা কাণ্ড। পুরাণে আমরা এই দ্বিতীয় লঙ্কা কাণ্ডের কথা পাই। শিব পুরাণে এই লঙ্কা কাণ্ডের অর্থাৎ দ্বিতীয় লঙ্কা কাণ্ডের কথা রয়েছে। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। প্রাচীনকালে পশ্চিমঘাট পর্বতমালার পাহাড়ের জঙ্গলে কর্কটি নামে এক রাক্ষসী বাস করত। রাক্ষসী কর্কটির একটি মাত্র ছেলে, নাম ভীম। ভীম প্রচণ্ড শক্তিশালী। ভীম ক্রমে বড় হয়ে উঠল, কিন্তু দেখল যে তার মা ছাড়া তাদের আর কোনো আত্মীয় স্বজন নেই। তার মা কোথায় যায়ও না, আবার তাদের বাড়িতেও কেউ আসে না। এই নিয়ে তার মাথায় একদিন চিন্তা হলো এবং ভীম মাকে জিজ্ঞাসা করে যে, মা, কি ব্যাপার? আমাদের বাড়িতে তো কেউ আসে না, বা আমরাও তো কোথাও যাই না। আমার বাবা কে? আমার বাবা কোথায় থাকে? এই সমস্ত প্রশ্ন শুনে মা কর্কটি রাক্ষসী বলল যে, দেখ, তোর বাবা সে অনেক কথা। তোর মামা বাড়ির বংশ অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ। তোর দাদুর নাম কর্কট আর দিদিমার নাম পুষ্কলি। বিরাট নামে এক রাক্ষস আমাদের প্রতিবেশী ছিল, কিন্তু সে ছিল ব্রাহ্মণ। এই বিরাট কেতকী ফুল দিয়ে শিবের পূজা করত। শিবের বরে বিরাট তখন প্রচণ্ড শক্তিশালী হয়ে পড়ে, আর এই শিবের বর পেয়ে সে অত্যাচারী হয়ে ওঠে, এমনকি রাজার বিরুদ্ধেও বিদ্রোহ ঘোষণা করে। একদিন নারদ মুনির অভিশাপে এই ব্রাহ্মণ রাক্ষস হয়ে যায়। তখন তার নাম হয় বিরাট, আর সে এই পাহাড়েই থেকে যায়। সেই সময় রামচন্দ্র ছিলেন বনবাসে, আর রাবণ ইতিমধ্যে সীতাহরণ করেছেন। এদিকে রামচন্দ্র এই বনের মধ্যে যত রাক্ষস ছিল তাদেরকে বধ করেন। কেবল আমি ভাগ্যক্রমে বেঁচে যাই, আর তোর দাদু, দিদিমা, বিরাট এরা সবাই মারা যায়। একদিন রাবণের এক ভাই কুম্ভকর্ণ, তিনি এই বনের মধ্যে আসেন, আর তিনি আমাকে দেখে আমাকে বিয়ে করলেন এবং এখানেই থেকে গেলেন। ওই কুম্ভকর্ণই হলেন তোর বাবা। কিন্তু রাম রাবণের যুদ্ধের সময় তোর বাবাকে ওই যুদ্ধে যেতে হয়, আর সেখানে তোর বাবার মৃত্যু হয়। তোর বাবা যখন মারা যায় তখন তুই অত্যন্ত ছোট, আর সেই থেকেই আমরা এখানে নিঃসঙ্গ আছি। মায়ের মুখে এই সমস্ত কথা শুনে পুত্র ভীম অত্যন্ত রেগে উঠল। ভীম মনে মনে প্রতিজ্ঞা করল যে আমাকে রামচন্দ্রের চেয়েও আরো বেশি শক্তিশালী রাজা হয়ে এই ত্রিভুবন জয় করতে হবে। একথা চিন্তা করে ভীম মায়ের কাছে অনুমতি নিয়ে তপস্যা করতে গেল। ভীম কঠোর তপস্যায় বসে পড়ল। প্রায় 1000 বছর অতিবাহিত হয়ে গেল। ভীমের এই তপস্যার তেজ দেবতারা আর সহ্য করতে পারলেন না। তখন তারা ভগবান ব্রহ্মার কাছে গিয়ে বললেন যে, প্রভু, দেখুন, ভীমের যে তপস্যার তেজ এটা আমরা সহ্য করতে পারছি না। আপনি একবার দয়া করে ওর কাছে যান এবং ওর মনস্কামনা বা ও কি চায় সেই বর প্রদান করে ওকে তপস্যা থেকে নিরত করুন। ব্রহ্মা এবার ভীমের কাছে নেমে এলেন। ভীমকে বললেন, ভীম, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তো তুমি কি বর চাও বলো, আমি তোমার মনস্কামনা পূর্ণ করব। ভীম অত্যন্ত আনন্দিত হয়ে ভগবান ব্রহ্মাকে প্রণাম জানিয়ে বলল, প্রভু, আপনি যখন আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তখন আমাকে এই বর প্রদান করুন, আমি যেন এই ত্রিভুবনে মহা বলশালী হতে পারি, মহা পরাক্রমশালী হতে পারি, এবং আমাকে কেউ যেন পরাজিত করতে না পারে। আমাকে এই বর প্রদান করুন। ব্রহ্মা বললেন, তথাস্তু, তাই হোক। ভীম ব্রহ্মার কাছে এই বর লাভ করে তপস্যা থেকে নিরত হল এবং মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি দীর্ঘ তপস্যায় ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করেছি এবং তার বরে আমি মহা বলশালী হয়ে উঠেছি। মা, আমি এবার পৃথিবীর রাজা হতে চাই। মা কর্কটি রাক্ষসী বলল, ঠিক আছে বাবা, তুই তাই হবি, আমিও তোকে আশীর্বাদ করছি, তুই পৃথিবীর রাজা হবি। ভীম এবার চিন্তা করল যে প্রাগ জ্যোতিষপুরের একটি রাজ্যের নাম কামরূপ। এখানকার রাজা হলেন বিশুদ্ধ আর রানী হলেন দক্ষিণা। সেখানকার প্রজারা অত্যন্ত সুখেই থাকত। এই রাজার অধীনে বেশ কতগুলি ছোট ছোট রাজ্য ছিল এবং প্রত্যেকটি রাজ্যে এক একজন করে রাজা ছিলেন। ভীম চিন্তা করল, আমি যদি এই কামরূপ জয় করতে পারি তাহলে একসাথে আরো অনেকগুলো রাজ্যকে লাভ করা যাবে। ভীম এবার রাজা বিশুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর অনায়াসেই সে কামরূপ জয় করে নেয়।
রাজা বিশুদ্ধ যুদ্ধে হেরে গিয়ে রানী দক্ষিণাকে নিয়ে রাজ্য ত্যাগ করে চলে যায় পঞ্চকোশী নদীর তীরে এবং সেখানে একটি নির্জন স্থানে শিবলিঙ্গ তৈরি করে নির্মাণ করে তিনি পুজো শুরু করেন। এদিকে ভীম একে একে পৃথিবীর সমস্ত দেশ জয় করতে লাগলো। আর ভীম এখানে একটা নির্দেশ জারি করলো যে পৃথিবীতে কেউ কোনো দেবতার পুজো করতে পারবে না, কেউ কোনরূপ যজ্ঞ করতে পারবে না, আর যে আমার এই নির্দেশ অমান্য করবে তার কপালে অশেষ দুঃখ জুটবে। রাজা ভীমের ভয়ে সারা দেশে পুজো পাঠ একেবারেই বন্ধ হয়ে গেল। দেবতারা মনে মনে ভীত হয়ে পড়লেন। তারা চিন্তা করলেন যে আমরাও তো ঠিকমতো পুজো পাচ্ছি না। মুনি ঋষিদের অবস্থাও অত্যন্ত খারাপ হতে লাগলো। তারাও চিন্তা করলেন আমরাও হোমযজ্ঞ করতে পারছি না, আর ব্রহ্মার কাছে গিয়ে যে নালিশ জানাবো এটাও সম্ভব নয়, কেননা ভগবান ব্রহ্মাই তো ভীমকে এই বর দিয়েছেন। দেবতারা তখন ভগবান মহাদেবের কাছে গেলেন। দেবতাদের মুখে সমস্ত কথা শুনে ভগবান মহাদেব বললেন, আমি সবই বুঝতে পেরেছি, আর আমার পরম ভক্ত রাজা বিশুদ্ধ এবং রানী দক্ষিণা তাদের উপর অত্যাচার করেছে। বেশ, তোমরা ফিরে যাও, যা ব্যবস্থা করার আমি চেষ্টা করছি। এদিকে ভীমের অনুচরেরা সারা দেশে ঘুরে বেড়াতে শুরু করে। আর একদিন এক অনুচর এসে রাজা ভীমকে জানায় যে পঞ্চকোশী নদীর তীরে সেখানে এক নির্জন স্থানে রাজা বিশুদ্ধ এবং রানী দক্ষিণা শিবলিঙ্গ নির্মাণ করে তারা শিবের পুজো করছেন। একথা শুনে ভীম অত্যন্ত রেগে উঠল এবং সৈন্যসহ পঞ্চকোশী নদীর তীরে গিয়ে হুঙ্কার দিতে থাকে। ভীম এবার রাজার কাছে গিয়ে বলল যে আমার নির্দেশ তোমরা শোনোনি, যে আমার দেশে এখানে এই পৃথিবীতে কেউ কোথাও কোনো দেবতার পুজো করতে পারবে না, আর আমার আদেশ অমান্য করে তোমরা পুজো পাঠ করছো। রাজা বিশুদ্ধ বললেন, আমরা মহাদেবের নির্দেশ নিয়েই মহাদেবের পুজো করছি, তিনি যা করাচ্ছেন আমরা তাই করছি। আর আপনি এদেশের রাজা, আপনি ইচ্ছা করলে আমাদের রাখতেও পারেন, আবার মেরে দিতেও পারেন। ভীম তখন গর্জন করে উঠল, বলল, মহাদেব সে আবার কে? সে তো ভস্ম মেখে এখানে ওখানে ঘুরে বেড়ায়। এই তো সেদিন তার সাথে কত কথা বললাম, ওর পুজো করে কোনো লাভ নেই। তোমরা পুজো বন্ধ করো, না হলে আমি তরবারি বার করছি, তরবারি দিয়ে তোমাদেরকে এখানেই আমি হত্যা করব। এই কথা বলেই ভীম তরবারি বের করে রাজা রানীকে হত্যা করতে উদ্যত হয়। ঠিক এমন সময় ভগবান মহাদেব ত্রিশূল হাতে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং ত্রিশূলের আঘাতে রাজা ভীমের তরবারিকে টুকরো টুকরো করে দিলেন। ভীম প্রচন্ড গর্জন করতে লাগলো, আকাশ বাতাস আলোড়িত হতে লাগলো, আর এদিকে শিবও হুঙ্কার দিতে লাগলেন। শিবের হুঙ্কারে সমস্ত দেবতারা অস্ত্র হাতে সেখানে হাজির হলেন। দেবসেনা আর রাক্ষসদের সাথে শুরু হলো ভয়ানক যুদ্ধ। ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে আগুন নির্গত হতে লাগলো। সেই আগুনের তেজে ভীম এবং তার সেনাদল পুড়ে ছারখার হয়ে গেল। ভীমের দম্ভ দূর হলো। তাই দেখলাম যে প্রথম লঙ্কাকাণ্ড হয়েছিল রাম এবং রাবণের মধ্যে যে যুদ্ধ, আর দ্বিতীয়বার সেই লঙ্কেশ্বরেরই বংশধর ভীমের সাথে দেবাদিদেব মহাদেবের যুদ্ধ হল। এবার ভীম রাক্ষসের মৃত্যুর পর রাজা বিশুদ্ধ এবং রানী দক্ষিণা নিজের রাজ্য ফিরে পেলেন এবং রাজ্যে ফিরে গিয়ে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য প্রচার করতে লাগলেন। আজ এই পর্যন্তই। নমস্কার।